একটু জ্বর, তারপর বমি, হঠাৎ করেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ল। এরকম ঘটনায় এখন অনেক পরিবারেই দেখা দিচ্ছে। পরিবারের সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে যান। কি ঘটছে তাহলে আমাদের ছোট্ট সোনামণিটির? অনেক ক্ষেত্রে দেখা যায় এই বর্ষার সময়েই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের ছোট্ট সোনাটি। তাই দর্শক, আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে একজন শিশু বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি, যার কাছ থেকে জানবো যে বর্ষাকালে ছোট্ট সোনামণিদের কিছু সাধারণ সমস্যা নিয়ে, কিন্তু সেগুলোই আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক বাবা মারও কিন্তু জানা প্রয়োজন। আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন জামান, আর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। দর্শক, আজ আমরা কথা বলবো যেহেতু শিশুদের বিষয় নিয়ে, শিশুদের বর্ষাকালে নানা রকম সমস্যা নিয়ে, তাই আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হয়ে আছেন ডাক্তার মাহমুসা আক্তার উর্মি, শিশু বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আজকে আয়োজনে। ধন্যবাদ ডাক্তার শারমিন। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে আসছে? হ্যাঁ, আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখন আসলে বর্ষাকালে তো বাচ্চাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। হ্যাঁ, নানা রকম সমস্যা হচ্ছে এবং নতুন করে কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে বাচ্চাদের, যেগুলো দেখা যাচ্ছে আগে কিছুদিন আগেও হয়নি, কিন্তু এখন হঠাৎ ঠান্ডা পড়ছে বৃষ্টির কারণে, আবার গরম পড়ছে, বাচ্চারা অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ঘেমেও যাচ্ছে, তার কারণে নানা রকম সমস্যা হচ্ছে। তো সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দর্শক আপনাদের বলে রাখি, অনুষ্ঠানটি কিন্তু একদম সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে নানা রকম প্রশ্ন করে তার উত্তরও নিয়ে নিতে পারেন, তার সাথে কথাও বলতে পারেন আমাদের এই সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে। আমরা কথা বলবো শিশুদের ব্যাপার নিয়ে, যেখানে তাদের কি কি সমস্যা হচ্ছে এই বিষয়গুলো জানবো। তার আগে একটু আপনার সম্পর্কে জানি। আপনি তো ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আছেন, এছাড়া আর কোথায় কোথায় রোগী দেখছেন বা শিশুদের দেখছেন? প্রাইভেট মানে প্র্যাকটিস বলতে আমি আনোয়ার খান মডার্নে প্র্যাকটিস করছি, ওখানে যাই, আর মুন্সিগঞ্জে যাই শুক্রবারে। আচ্ছা, এটা খুব ভালো যে ঢাকার বাইরেও আমরা শিশু বিশেষজ্ঞকে পাচ্ছি, কেননা ঢাকার মধ্যে যারা আছেন তার থেকেও বেশি কিন্তু রোগী দেখা যাচ্ছে ঢাকার বাইরেও কিন্তু আছে। এই বর্ষাকালে মূলত আপনি তো অনেক জায়গাতেই দেখছেন রোগীরা কি ধরনের সমস্যা বেশি নিয়ে আসছে আপনাদের কাছে? এখনকার সময় মানে জাতীয় সমস্যা বলতে যেটা দেখা যাচ্ছে হাম। আমরা বেশিরভাগ পেশেন্টই দেখছি হাম। এটা শুধু বর্ষাকাল না, গত 5-6 মাস ধরেই এটার প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। এই পেশেন্টগুলো তো আসছেই, তার সাথে নতুন করে দেখা যাচ্ছে ডেঙ্গু পেশেন্ট আসতেছে, সাধারণ সর্দি জ্বর নিয়েও আসতেছে, আর তাছাড়া দেখা যাচ্ছে ডায়রিয়া নিয়েও কিছু মানে পেশেন্ট আসতেছে। আচ্ছা, ডেঙ্গুর কি একটা সিজন বলা হয়, এই সময়টাতে ডেঙ্গু রোগী কি এখন আসছে না অনেক বেশি? হ্যাঁ, এখন মানে বর্ষাকালের দিকেই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এই সময় যে এডিস মশার মাধ্যমে যে ডেঙ্গুটা হয়, তখন ওদের বংশবিস্তার বৃদ্ধি বেড়ে যায় এবং মশা থাকার কারণে এটা আবার দেখা যাচ্ছে। ডেঙ্গু লক্ষণ হিসেবে আমরা জানি যে প্রথমে প্রাথমিকভাবে জ্বর আসে, এবং ঋতু পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে এখন জ্বরের প্রবণতাটাও বেশি, যেটাকে আমরা ভাইরাল জ্বর নামে চিনি। এখন জ্বর হলেই কি সেটা আসলে ভাইরাল জ্বর না ডেঙ্গু জ্বর, এই জিনিসটা আসলে কিভাবে বুঝবে? এখন আসলে যে জ্বরগুলো দেখা যাচ্ছে সবগুলোর লক্ষণই প্রায় একই রকমের। ভাইরাস যে জ্বরগুলো হচ্ছে দেখা যাচ্ছে ওগুলোতেও অনেক মানে জ্বরের তাপমাত্রাটা বেশি থাকছে, ডেঙ্গু জ্বরও তাপমাত্রা বেশি থাকছে। সেক্ষেত্রে মানে আমরা বলি যে এখন জ্বর আসার সাথে সাথেই যেহেতু একটা ডেঙ্গু সিজন চলছে, ডাক্তার শরণাপন্ন হতে। আর কিছু লক্ষণ আছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখা যায় যে সাথে তাদের পেট ব্যথা থাকতে পারে, প্রস্রাব কমে যেতে পারে, তারপর খাওয়ার অরুচি দুই ক্ষেত্রেই দেখা যেতে পারে। তারপর যদি দেখা যায় যে গায়ে লাল ছোট ফুসকুড়িও দেখা যেতে পারে, যদি এসব দেখা যায় আমরা ডাক্তারের শরণাপন্ন হই, আর হচ্ছে টেস্টগুলো খুব তাড়াতাড়ি করাই নি। প্রথম 3 দিনে আমরা ডেঙ্গু মধ্যেই করবে না 3 দিন পরে গিয়ে টেস্টগুলো? এখন আসলে মানে দেখা যাচ্ছে মানে অ্যান্টিজেনটা রাইজ করতে করতে 3 দিন ক্রস করে যাচ্ছে, বা 3 দিনের মধ্যেও কারো কারো পজিটিভ আসছে। আবার দেখা যাচ্ছে কিছু রিপোর্টে পজিটিভ না আসলেও অন্য সিমটমগুলো দেখেও আমরা ডেঙ্গু ডায়াগনোসিস করছি। আচ্ছা, ধরেন সেটা তো টেস্ট করে তারপর ডেঙ্গু ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু তার আগে যদি ভাইরাল জ্বরই হয়, ডেঙ্গু যদি নেগেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে মানে শরীরে কত টেম্পারেচার শিশুর থাকলে তাকে বাসায় রেখে চিকিৎসা করা সম্ভব, বা কোন সময় তাকে হাসপাতালে নিতে হবে, এই জিনিসটা বাবা মারা বুঝবেন? হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি বাচ্চার জ্বর
খুব বেশিও থাকে, মানে আমরা মানে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি। যদি বাচ্চা একদমই মুখে খেতে না পারে, দেখা যাচ্ছে বাচ্চার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, 4 ঘন্টা একবারও প্রস্রাব করছে না, বাচ্চা মানে হাত পা ছেড়ে দিচ্ছে, অনেক দুর্বল হয়ে যাচ্ছে, অনেক বেশি বমি হচ্ছে বা অনেক বেশি পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে যদি 3 দিনও হয় মানে ডাক্তারের কাছে শরণাপন্ন হবে। এবং যদি প্রয়োজন হয় ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে বাচ্চা প্রেশার কমে যাচ্ছে বা বাচ্চা অন্য লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাহলে হাসপাতালে অবশ্যই ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, হামের লক্ষণ হিসেবে তো আগে শরীরে তো একটু র্যাশ আসতো, কিন্তু এখন তো অনেক শিশুদেরই দেখা যাচ্ছে যে তাদের ভ্যাকসিন নেওয়া হচ্ছে, একটু যারা বড় তাদেরও নেওয়া হচ্ছে, যে তাড়াতাড়ি ভ্যাকসিন নিলে হামের প্রাদুর্ভাবটা কমে যাচ্ছে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও কি তাদের আবার হামের লক্ষণ দেখা দিতে পারে? এটা আসলে দেখা যাচ্ছে যে হামের ভ্যাকসিন নেওয়ার পরেও যে মানে হাম হচ্ছে, ব্যাপারটা ওটা না। মানে ভ্যাকসিনটা কার্যকর হতেও সময় লাগছে, তারপর হতে পারে এর মাঝে সে হামে আক্রান্ত হয়ে গিয়েছে, মানে অলরেডি তার মধ্যে হামের জীবাণু ছিল বা ঢুকে গেছে, এটাই লক্ষণ প্রকাশ পাচ্ছে, মানে এটা তখন আর ভ্যাকসিনের সাথে আর রিলেশন থাকছে না। তবে সবারই উচিত, মানে এখন তো আমরা 6 মাস থেকে 5 বছরের মধ্যেই ভ্যাকসিনটা দিচ্ছি, সবারই নেওয়া উচিত এবং নিলে ভবিষ্যতে এর আসলে সিভিরিটি অনেক বেশি কমে যাবে, তাই না? বেশি কমে যাবে। আচ্ছা, এই বর্ষাকালে যেটা হয়, যারা স্কুলে যাওয়া আসা করে যে শিশুগুলো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্দি কাশিটা খুব বেশি হয়ে যায়। তো সর্দি কাশি তো একজনের হলে অন্যজনের তো ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই না? সেই ক্ষেত্রে আসলে কি করতে পারে সর্দি কাশির ব্যাপারটা? আসলে সর্দি কাশির ব্যাপারটা মানে অনেকে আসলে ভুল ধারণাও আছে যে ভিজে গেলে বা ইয়েতে থাকলেই মনে হচ্ছে সর্দি হচ্ছে, এটা আসলে সত্য না। এটা অ্যালার্জিক কজে মানে হতে পারে। তবে যেন বাচ্চা ভিজা না থাকে, ভিজা কাপড় না পরে, বা বাসায় এসে যেন শুকনো কাপড় পরে, বাসার এনভায়রনমেন্টটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আলো বাতাসে চলাচল থাকে ঠিক মতো, এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, বর্ষাকালে যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখন অনেকেই আমরা বিশেষ করে মায়েরা কিন্তু বাচ্চাদেরকে আইসক্রিম খেতে একদমই না করে দিই, যে না আইসক্রিম খাওয়া যাবে না, খেলেই ঠান্ডা লাগবে। আসলে কি বর্ষার সময় যদি বেশি যখন বৃষ্টি পড়ছে, এই সময় কি আইসক্রিম খেলে তার কাশি হওয়ার প্রবণতা বেশি বাড়বে? সেটা আসলে আবার টনসিলের সাথে রিলেটেড। অনেকে আবার অ্যাকুট টনসিলাইটিস থাকে বা ক্রনিক টনসিলাইটিস থাকে, দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের বেশ কয়েকবার বছরে ঠান্ডা লাগছে এবং সাথে গলা ব্যথা হচ্ছে। এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে একটু ঠান্ডা, মানে খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম দুইটাই অ্যাভয়েড করতে, নর্মাল খাবার দাবার খেলেই ভালো ওদের জন্য। আচ্ছা, টনসিল হলে এটা একটা অপারেশন করার একটা প্রবণতা আছে, যে বারবার যাদের ইনফেকশন হয় টনসিলে, তাদেরকে অপারেশন করতে বলে। তো একদম শিশুকালে বা 12 বছরের মধ্যে যদি কারো অপারেশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি কোনো তার পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা কোনো সমস্যা হতে পারে? পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু নেই, তবে মানে আমরা চেষ্টা করি যেন টনসিলটা আসলে আমাদের একটা রোগ প্রতিরোধ করারও একটা অঙ্গ, মানে এখান থেকে যা বের হয় সেটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তবে যদি কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরে মানে প্রায় 1 মাস 2 মাস পর পরেই তার টনসিলাইটিস হচ্ছে, সে কারণে সে খেতে পারছে না, জ্বর আসতেছে, স্কুলে যেতে পারতেছে না, যেটা তার দৈনন্দিন কাজে মানে ব্যাহত করতেছে, তখন আমরা অপারেশনের এটা উপদেশটা দিয়ে থাকি। তবে অপারেশন করালে খুব বেশি মানে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই, সঠিকভাবে করতে পারলে সুস্থ জীবনযাপন করতে পারবে। ঠান্ডা লাগা আর নিউমোনিয়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা তো একই রকম কিছু লক্ষণ দেয়। ঠান্ডা লাগা আর নিউমোনিয়া দুটোর মধ্যে পার্থক্য আছে, তবে সাধারণ মানুষের কাছে অনেকেরই মনে হয় যে ঠান্ডা লাগলেই মনে হয় আমার বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে। নিউমোনিয়াতে বিশেষ করে জ্বর থাকবে, তার কাশির তীব্রতা বেশি থাকবে, কাশি এমনও হতে পারে যে তার শ্বাসকষ্ট হতে পারে, তার বুকের ছাতা যেটা মানে ডেবে যেতে পারে ভিতরে, সে নর্মাল খাবার দাবারও খেতে পারে না। তারপরে আমরা তো কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সিবিসি এবং চেস্ট এক্সরে, এগুলোর মধ্যে তার নিউমোনিয়া আমরা তখন ডায়াগনোসিস করতে পারি। আর কিছু ঠান্ডা আছে যে নর্মাল সর্দি কাশি, এগুলো বাসাতেই চিকিৎসা করলে মোটামুটি ভালো থাকে, ভাইরাল কজও হতে পারে এইসব।
আচ্ছা, বর্ষাকালে খুক খুক করে কাশার একটা অভ্যাস, এটা বড়দেরও থাকে, শিশুদের মধ্যে অনেক থাকে। অনেক শিশু দেখা যাচ্ছে যে কাশির ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, দুদিন পর আবার কাশি হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার হচ্ছে। এরকম ভালো খারাপের মধ্যে থাকতে থাকতে আসলে কি এরকমই চলবে, নাকি তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং করলেও কতদিন পরে সেটা করা উচিত? বাচ্চাদের যে মানে কাশি এটার অনেকগুলো কারণে থাকতে পারে। যদি মানে নিউমোনিয়ার কারণে হয়ে থাকে তাহলে তো তার তীব্রতা বেশি থাকবে, তার কোনোটাই ভালো হবে না। 5-7 দিনের মধ্যে দেখা যাবে তার জ্বর, শ্বাসকষ্ট বা খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ হয়ে আসতেছে। তখন তো অবশ্যই পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করবে এবং বুকের এক্সরে পরীক্ষাটা করার মাধ্যমে তার পুরোপুরি চিকিৎসা নিতে হবে। আবার কিছু কিছু বাচ্চা দেখা যায় রিকারেন্ট নিউমোনিয়া, মানে বারবারই তার নিউমোনিয়া ডেভেলপ করতেছে। সেক্ষেত্রে তার বংশগত বা জন্মগত কিছু কারণও থাকে, মানে বডির কিছু ইমিউনিটির প্রবলেমের কারণেও হতে পারে, অথবা কিছু একটা রেসপিরেটরি প্যানেল করি আমরা অনেক সময়, খুব মানে যে জীবাণু বা ভাইরাসটা দিয়ে হচ্ছে এটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। আর কিছু আছে যে অ্যালার্জিক কাফ, মানে ওসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতেই, মানে বাবা মার অথবা দাদা দাদি নানা কারোর পরিবারে অ্যাজমা অথবা ওদেরও অ্যালার্জিক কাফের হিস্ট্রি ছিল, অথবা অন্য ভাই বোনদের ছিল, তাদেরও মানে এই ধরনের অ্যালার্জিক কাফ থাকতে পারে। ওটা বড় হতে হতে আবার যখন এনভায়রনমেন্টের সাথে সে অ্যাডজাস্ট করে নেবে সেটা ঠিক হয়ে যেতে পারে। আবার 2 বছর পর থেকে বাচ্চার ইমিউনিটিও গ্রো আপ করে, তখন ওইটা কমে আসে। আচ্ছা, অ্যাজমার কথা বলছিলেন যে শ্বাসকষ্ট যদি হয় বাচ্চাদের, সেটা তো কাশি থেকেই হয়। 2 বছর বা 3-4 বছরের বাচ্চাদের অনেক ক্ষেত্রে কিন্তু তারা বলতে পারে না যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। সেক্ষেত্রে আসলে অভিভাবকরা আসলে কোন লক্ষণগুলো দেখলে বুঝবে যে আসলে তার শিশুটির শ্বাসকষ্ট রোগ হচ্ছে? দেখা যাচ্ছে যাদের শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট আসলে 2 ধরনের কজই থাকতে পারে, নিউমোনিয়াও হতে পারে। আর ছোটদের ক্ষেত্রে আসলে আমরা 2 থেকে 4 বছরের মধ্যে অ্যাজমা বলি না, 2 বছর পর্যন্ত সেটাকে ব্রঙ্কিওলাইটিসই বলি। আর আরেকটু বড় হলে তখন আমরা চাইল্ডহুড অ্যাজমা বলে থাকি আর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যদি ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ থাকে, মানে তার বাবা মা কারো ছিল, অথবা অ্যালার্জিক কজ, বা অথবা সে যদি ঠান্ডা বা মানে ধুলাবালি ময়লায় যাচ্ছে তখন তার কাশিটা বেড়ে যাচ্ছে, অথবা খেলাধুলা অথবা ঘাম হলে, অথবা কোনো পশম জাতীয় খেলনা দিয়ে খেলছে তখন তার কাশি বেড়ে যাচ্ছে, তখন এগুলোকে আসলে আমরা ট্রিগার ফ্যাক্টর চিন্তা করতে পারি। মানে সেক্ষেত্রে আমরা সেটা ব্রঙ্কিওলাইটিস বা লং টাইম একটা ম্যানেজমেন্ট তাকে দিতে হয়। আর যেটা নিউমোনিয়া হয় সেটা আসলে ঠিকমতো চিকিৎসা নিলে, ঠিকমতো ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে নিউমোনিয়া ট্রিটমেন্ট হিসেবে তো কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয়, তাই না? আমরা জানি যে 5 বছর পর্যন্ত প্রত্যেকটা শিশুরই ইমিউনিটি অনেক কম থাকে। তো এই 5 বছরের ভিতরে যদি সে নানা রকম কারণে বারবার যদি অ্যান্টিবায়োটিক নিয়ে থাকে, সেক্ষেত্রে কি তার ইমিউনিটি কমে যাবে না আরও বেশি? সেটা তো আছেই। মানে নিউমোনিয়াটা যদি রিকারেন্ট মানে নিউমোনিয়া হয়, সেটা তো আমি বললাম, এটা আসলে মানে কজটা জানতে হবে। কজটা জানতে গেলে আমাদেরকে সেই প্যানেল, রেসপিরেটরি প্যানেল ওগুলো করে দেখতে হবে তার কেন বারবার এই নিউমোনিয়াটা হচ্ছে। আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে মানে একটুই ঠান্ডা কাশি সর্দি হলে ফার্মেসিতে যাচ্ছে, ওখান থেকে ফার্স্ট টাইম ওরা অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছে। তো সেই সব বাচ্চাগুলোই যখন আরও খারাপ নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসতেছে, মানে নিউমোনিয়ার কজটা আসলে মানে জীবাণু দিয়ে হয়, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন কজ আছে। তো ব্যাকটেরিয়া মানে সেই নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো তাদের উপরে তেমন একটা কাজ করছে না, তখন আমাদের মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তখন আমাদের চেঞ্জ করে করে আরও হায়ার গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো দিতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে রেশনাল ইউজ, মানে যখন তখন মানে ঠান্ডা কাশি সর্দি হচ্ছে ফার্মেসিতে যাচ্ছে ওষুধ নিচ্ছে, এটা না করে একজন ডক্টরের আন্ডারে থেকে মানে এটা আসল কজ অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা দিলেই ভালো। আর যেসব শিশুদের দেখা যাচ্ছে ইমিউনিটি কমে যাচ্ছে বা কম থাকছে, তাদেরকে আসলে কিভাবে ইমিউনিটিটা তৈরি করা যায়? খাবার দাবার বা অন্য কোনো ওষুধের মাধ্যমে কি সম্ভব? খাবার দাবার বলতে মানে ফ্রেশলি প্রিপেয়ার ফুড, বাসায় তৈরি খাবারগুলো সে খাবে, বাইরে প্যাকেটজাত খাবারগুলো মানে যতটা না খাওয়া যায় ততই ভালো। তারপর আনহেলদি খাবার, মানে যেগুলো ভালো, পানি ভালোভাবে না ফুটালে বিভিন্ন জীবাণু বাহিত রোগ হতে পারে, এইগুলোর দিকে খেয়াল করতে হবে।
আবার মা যখন খাবার রান্না করছে সে যেন নিজেও মানে হাত ভালো করে পরিষ্কার করে নেয়, যেসব সবজি বা খাবার রান্না করছে সেগুলো যেন পরিষ্কার করে ভালো করে সিদ্ধ করে রান্না করা হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। আর ইমিউনো বুস্ট আপের জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের ওষুধ বলতে কিছু ভিটামিন, জিঙ্ক, ভিটামিন এ, এগুলোও কিন্তু খুব ভালো কাজ করে, এইসব আমরা দিয়ে থাকি। আচ্ছা, বাচ্চাদের রুচি নিয়েও অনেক সমস্যা থাকে, যেটা মায়েদের প্রথম কমপ্লেন থাকে যে খেতে চাচ্ছে না। হ্যাঁ, তার রুচি বাড়ানোর জন্য কিছু ওষুধ দেওয়া যায় কিনা সেইগুলো সম্পর্কে জানবো একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় গেলে মানে ছোট্ট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম এই মৌসুমে শিশু স্বাস্থ্য নিয়ে এবং আমাদের সাথে আছেন ডাক্তার মাহফুজা আক্তার উর্মি। বিরতিতে যাবার আগে জ্বর নিয়ে আমরা অনেক কিছু জানলাম, কিন্তু একটা প্রশ্ন আমাদের সব মায়েদেরই থাকে, যেটা হচ্ছে আমার শিশু কিছু খেতে চায় না, তার খাওয়ার রুচি বাড়ানোর জন্য কোনো ওষুধ লাগবে, এবং এর মানে পরিপ্রেক্ষিতে দেখা যায় নানা রকম জিঙ্ক টাইপের ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলো আসলে কতদিন খাওয়ানো উচিত? হ্যাঁ, দেখা যাচ্ছে মারা যত সমস্যা নিয়ে বাচ্চা দেখাতে আসুক না কেন, তার লাস্ট মানে শেষ ইয়েটা থাকে যে তার বাচ্চা কিছু খেতে পারছে না। সবার মারই আসলে মানে থাকে যে চেষ্টা থাকে তার বাচ্চাকে সঠিকভাবে খাওয়ানো, তার ওজন বৃদ্ধি করা, তাকে ঠিকভাবে বড় করা, এসব। এখন দেখা যাচ্ছে মাল্টিভিটামিনগুলো আসলে প্রয়োজন অনুযায়ী দেওয়া উচিত। যেসব বাচ্চার যার রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভালো আছে, যার ওজন তার বয়স অনুযায়ী ঠিক আছে, খাওয়ার রুচি ভালো আছে, এসব ক্ষেত্রে আমরা মাল্টিভিটামিন লিখতে চাই না। হ্যাঁ, আর যদি মাল্টিভিটামিন দিতেও হয় দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাসের মধ্যেই দেওয়া হয়। আর কিছু ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি জনিত কারণে যেসব মাল্টিভিটামিন দেওয়া হয় এগুলো আসলে ফলো আপ করে ডোজ বাড়ানো বা কমানো বা কতদিন পাবে এগুলো আমরা ঠিক করি। এটা তো গেল ওষুধের ব্যাপারটা। তারপরেও যদি আমি আমার শিশুটার যদি ইমিউনিটি বুস্ট করতে চাই, একটু হেলদি করতে চাই, তাকে শারীরিকভাবে যদি একটু হেলদি করতে চাই, সেই ক্ষেত্রে আসলে একজন শিশুকে কতক্ষণ পর পর খাবার দিলে বা কি খাওয়ালে তার জন্য খুব ভালো হয়? হ্যাঁ, এটা একটা মানে নিয়ম আছে বয়স অনুযায়ী, যেটা দেখা যায় যে 6 মাস পর থেকে আপনার বাচ্চাকে যখন বাড়তি খাবার শুরু করি তখন তো আসলে বাচ্চা পুরোপুরি বাড়তি খাবার মানে খেতে পারে না, ও আসলে মার দুধের উপরেই নির্ভর থাকে। তবে বাইরের খাবারটা তাকে ইন্ট্রোডিউস করা, তখন দেখা যায় যে মানে তার দৈনিক 3বার তাকে খাবারটা আমরা দিচ্ছি। যখন 8 থেকে 9 মাস যাচ্ছে তখন দেখা যাচ্ছে আমরা তার রুটিনটা বাড়াই 3বারের জায়গায় 5বারে নিয়ে আসতেছি। এবং আমাদের চেষ্টাই থাকে যে তাকে 3 ঘন্টা কি 4 ঘন্টা পর পর 5বার আমরা খাবারটা ইনশিওর করি। এবং বলা হয় যে মানে প্রথম দিকে কোনো বাচ্চাকে জোর করে খাবার না দেওয়া। দেখা যায় যে 1 বাটি খাবার নিয়ে মা বসছে, বাচ্চা খাচ্ছে না, ফেলে দিচ্ছে, মা জোর করে খাওয়াচ্ছে, যে কারণে যেটুকু খেলো সেটাও বমি করে দিচ্ছে। তাই খাওয়ার ইচ্ছাটা আনার জন্য একটা গ্যাপ দিয়ে 3 ঘন্টার একটা গ্যাপ দিলে খাবারে মোটামুটি একটা বাচ্চারও খিদে আসলো, সে নিজের ইচ্ছায় আবার খেতে পারলো। আচ্ছা, সেটা করলেই বেটার। বাচ্চার ক্ষুধা লাগছে কিনা সেটাই, আর সেটা যে 3 ঘন্টায় গ্যাপ দিতে হবে। যদি এর মাঝে বাচ্চার খিদা চলে আসে তখন সে নিজে ধরে খেতে পারবে, দেরি করেও দেওয়া যেতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমি মানে আমার ঠান্ডার বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম ম্যাডামের সাথে। জি বলুন। আমার মনে করেন এই যে একটু বেশি ঠান্ডা লাগলে মাথা ভার হয়ে যায়, মাথা ব্যথা করে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি অনেক ওষুধ খাই, ওষুধ খেলে কমে, আবার দেখা গেছে আবার পরবর্তীতে এই সমস্যাটা হয়। তো আমি কিছু ওষুধ খাইছিলাম কিছুদিন আগে, আপনার বিলটিন খাইছিলাম আর নোরিয়াম পেন খাইছিলাম। এই বিষয়ে যদি ম্যাডাম আমার কিছু বলতো আর কি। দর্শক, আপনার বয়সটি যদি বলেন। আচ্ছা, আমরা আজকে কথা বলছি শিশুদেরকে নিয়ে, যদিও তারপর কি কোনো উত্তর কি দিবেন? আচ্ছা, 2টা ড্রাগের মধ্যে একটা নরিয়াম বললো আর একটা বিল্টিন বলেছে। আচ্ছা, তারও হচ্ছে মানে মাথা ভার থাকে, সর্দি থাকে, মানে রিকারেন্টলি মানে কন্টিনিউয়াসলি থাকে। তাহলে তার ক্ষেত্রেও দেখতে হবে যে তার কোনো অ্যালার্জিক কজ আছে কিনা। আর যদি মাথা ভার এক জিনিস, সর্দির জন্য মানে সাইনোসাইটিসও হতে পারে। সাইনোসাইটিসের মধ্যে ফিভার, কাফ, তারপর মাথা ব্যথা, সেক্ষেত্রে তাকে একটা এক্সরে করে দেখতে হবে। যদি সাইনোসাইটিস হয় তাহলে ফুল অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। আর যদি অ্যালার্জি
অ্যালার্জিক কজে থাকে তাহলে আমরা একটা অ্যান্টিহিস্টামিন বিল্টিনও একটা অ্যান্টিহিস্টামিন, তবে 10 থেকে 15 দিনের বেশি আমরা প্রেসক্রাইব করতে চাই না। 15 দিনের মধ্যেই সে এটা অফ করে দিবে। তবে এটা অ্যালার্জিক সমস্যা কিনা এটা একটু আমার মনে হয় হ্যাঁ, দেখে নিলে দেখে ভালো নিতে হয়। তাই হবে। দর্শক, আপনি অ্যালার্জি টেস্টও করবেন এবং সাথে একজন চিকিৎসকও দেখাবেন, যার কাছ থেকে আপনি জানতে পারবেন যে আপনার সাইনোসাইটিসের সমস্যা আছে কিনা। যদি সাইনোসাইটিসের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি চিকিৎসা নিলে কিন্তু এমনিতেই এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, আর আমরা কথা বলছিলাম শিশুদের নিয়ে, যারা বর্ষার সময় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় বা নানা রকম সমস্যা তৈরি হয়। তার মধ্যে একটা সমস্যা কিন্তু ডায়রিয়া, যে এই সময় অনেক শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, তাই না? কোন সময়টা আসলে বুঝবে যে না আমার শিশুটা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ডায়রিয়া বারবার হওয়ার পরে? আচ্ছা, দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওদের শরীরে পানির পরিমাণটা কম থাকে। বড়রা যেমন ডায়রিয়া হলে এর কমপ্লিকেশনটা কম থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া হলে এটা খুব মানে গুরুত্ব সহকারে দেখতে হয়, কারণ তাদের পানিটা যদি পায়খানার মাধ্যমে বের হয়ে যায় তখন দেখা যায় বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, লবণের ঘাটতি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি বাচ্চা মানে প্রস্রাব কমে যাচ্ছে, 4 ঘন্টায় সে একবারও প্রস্রাব করছে না, তারপর চোখের নিচে মানে ডেবে যাচ্ছে ভিতরে, তারপর তার জিহ্বা শুকায় যাচ্ছে, বেশি বেশি পানি খাচ্ছে, অথবা তার মানে এমনই দুর্বল যে হাত পা নাড়াচাড়া করতে পারছে না, তখনই তাহলে ডাক্তারের কাছে দেখা করতে হবে এবং সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট এবং হসপিটালাইজেশন লাগতে পারে। আচ্ছা, আমরা সবসময় জানি যে ডায়রিয়া হলেই খাবার স্যালাইন দিতে হবে। কোন বয়সে কোন শিশুদের কতটুকু খাবার স্যালাইন দেওয়া প্রয়োজন বা কখন দিবে? খাবার স্যালাইন একদম মানে 0 মাস থেকেই শুরু হবে, মানে আমরা যদিও বা 6 মাস পর্যন্ত বলি যে বুকের দুধ ছাড়া বাইরের কোনো পানি কোনো কিছুই খাবে না, কিন্তু সেক্ষেত্রে খাবার স্যালাইনটা ওদের ক্ষেত্রে ইন্ডিকেটেড। মানে যখন দেখা যাচ্ছে মানে পায়খানা হচ্ছে, সাথে আমরা বলি যে তার ওজন অনুযায়ী এটুকু স্যালাইন খাওয়াই দিবেন, মানে যেটা দিয়ে ওর লবণ পানিটা বের হয়ে যাচ্ছে সেটাই আমরা খাওয়ার মাধ্যমে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্যালাইন বানানোটা, অনেক সময় স্যালাইন বানানো ভুলের কারণে কিন্তু বাচ্চাদের অনেক কার্যকর হচ্ছে না এবং বাচ্চাদের অনেক ক্ষতি, মানে ব্রেনেরও অনেক প্রবলেম হতে পারে। আর অন্য শিশুদের যদি আমরা একটু বড় ধরি, যে 5 বছর উপরে হলে, সে ওদের ক্ষেত্রেও একই নিয়মেই স্যালাইন বানানো হবে এবং স্যালাইন ঘন ঘন খেতে হবে। ঘন ঘন খেতে হবে। আচ্ছা, অনেক সময় ডায়রিয়ার সাথে বমি হতে থাকে, দুটো একসাথে যদি হয় সেই ক্ষেত্রে আসলে কি হাসপাতালে নিয়ে যেতে হবে নাকি ঘরে চিকিৎসা দেওয়া যাবে? বমিটা হচ্ছে যদি তার বাসায় চিকিৎসার মাধ্যমে তার বমি বন্ধ করা না যায় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে। দেখা যাচ্ছে বমি বন্ধ করার যে মুখের ওষুধগুলো আমরা দিচ্ছি, এটা খাওয়ার পরে সেই ওষুধ সহই তার বমি হয়ে যাচ্ছে, তখন হাসপাতালে ভর্তি করে আমরা ইনজেক্টেবল ট্রিটমেন্টটা রাখি এবং তার মুখে খাবারটা বন্ধ রাখি। তখন ওর গার্ড যখন নিতে পারবে এবং ইনজেকশনটা কার্যকর হবে, বমি বন্ধ হবে, তখনই তার চিকিৎসাটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এর সাথে কি খাবারের কোনো পরিবর্তন করা প্রয়োজন প্রতিদিন যে সে যা খাচ্ছে? কজ অনুযায়ী যদি তার দেখা যাচ্ছে যে ফুড পয়জনিং কজও বমি হচ্ছে, তার সাথে জ্বর থাকবে, পাতা পায়খানা থাকবে, সেক্ষেত্রে খাবার তেল মশলা জাতীয় খাবার খাবে না, অথবা মানে ডায়রিয়া হলে আমরা যেসব খাবারগুলো অ্যাডভাইস করি এগুলো বেশি বেশি খাবে। আবার দেখা যাচ্ছে মানে গ্যাস্ট্রাইটিস, মানে পেটের সমস্যা হতে পারে, পেটে গ্যাস্ট্রাইটিসের কারণেও বমি হতে পারে, সেক্ষেত্রে তেল মশলা খাবার এগুলো খাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে, কিছুদিন একটু বন্ধ থাকতে হবে। এর সাথে কি মানে ফল বা সবজি কিছু কি অ্যাড করতে হবে নাকি যে কদিন পেটের সমস্যা থাকে? পেটের সমস্যা থাকলে আসলে দেখা যায় যে বমির মাধ্যমে আমাদের সোডিয়াম পটাশিয়াম এগুলো কমে যেতে পারে, সেক্ষেত্রে আমরা পটাশিয়ামের জন্য মানে কলাটা অ্যাডভাইস করি। পায়খানা যখন হয় তখনও আমরা বলি যে কলাতে যে পটাশিয়ামটা আছে এটা ওর জন্য ভালো। আর এই যে এছাড়া যে ওর স্যালাইনটা দেওয়া হয় এটা তো একই পরিমাণে মানে যে ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করার জন্য। আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে, দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি এই মৌসুমে আপনার শিশুর কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার মাহফুজা আক্তার উর্মি।
আমরা তো জ্বর নিয়ে জানলাম, অনেক কিছু কথা হলো, সর্দি কাশি নিয়েও, কিন্তু ডায়েরি ব্যাপারটা যেহেতু জানলাম, ডায়েরি পরে কি করবে সেটাও শুনলাম, কিন্তু এখন একটু জানি যে আসলে যদি ডেঙ্গু হয়, যেহেতু এই সময়টা আসলে ডেঙ্গুর একটা বড় একটা সময়, এই সময়ে দেখা যায় ডেঙ্গু হলেই অনেক ক্ষেত্রে শিশুদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় প্লাটেলেটের উপর ডিপেন্ড করে। সব শিশুদের কি সেটা প্রয়োজন হয় কি? ডেঙ্গু হলে সব শিশুদেরই প্ল্যাটিলেট দেওয়ার দরকার লাগে না। ওইটা আমরা প্রতিদিন যে রক্ত পরীক্ষা করি সিবিসি, ওটার উপর ডিপেন্ড করে দেখা যায় যে একটা নির্ধারিত অ্যামাউন্টের পরিমাণ না কমলে তখন আমরা দেই না। আবার অনেক সময় দেখা যায় যে হোল ব্লাড মানে পুরা প্ল্যাটিলেট না দিয়ে একটা পুরো রক্তও দিতে হতে পারে, এটাও সিবিসিতে আমরা প্রতিদিন পরীক্ষা করে এর প্রয়োজনটা বুঝে দেওয়া হয়। আচ্ছা, মশা থেকে যদি আমার সন্তান, কেন বড়রা আমরা চাইলে এটা প্রোটেক্ট নিতে পারি, মশার মধ্যে থাকতে পারি, কিন্তু শিশুদের অনেক সময় ধরে রাখা যায় না, তারা তো সবসময় দৌড়াদৌড়ি করছে, খেলতে যাচ্ছে, মাঠে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তো এক এক সময় এক এক জায়গায় যাওয়ার কারণে তারা কিন্তু অতটা প্রতিরোধ নিতে পারে না। তো তাদেরকে আলাদা করে মায়েরা কিছু করতে পারে যে এই ব্যবস্থাপনাগুলো করলে তাদেরকে মশা কম কামড় দেবে? হ্যাঁ, সেক্ষেত্রে জনসচেতনতাটা খুব ইম্পর্টেন্ট, মানে সবারই মধ্যে এটা সচেতনতা থাকতে হবে যে স্কুলে যাচ্ছে ওখানে যারা আছে ওরাও যেন পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর মা বাবার ক্ষেত্রে আমরা বলি যে এই ডেঙ্গু সিজনটাতে ফুল হাতা, ফুল স্লিভ ড্রেস পরাতে, মানে পাও যেন ঢাকা থাকে, মানে হাত পা দুইটাই যেন ঢাকা থাকে। আর বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন মশার রিপেলেন্ট দিয়েছে, বের করছে, এগুলো আসলে কার্যকারিতা সম্বন্ধে আসলে তেমন বোঝা যাচ্ছে না, তবে ব্যবহার করাটাই ভালো। এটার বিভিন্ন রকম অয়েন্টমেন্ট পাওয়া যায়, তারপর ক্রিম পাওয়া যাচ্ছে, আবার কিছু আছে যেগুলো কাপড়ে দিলে অনেক সময় বলছে যে আশেপাশ থেকে মশা আসবে না, এবং সেটা টাইমও থাকছে, তাই না? নির্ভর করছে সেই মশার মানে সে কতটা সেই স্মেলটা নিতে পারছে, এবং স্মেলটা সহ্য করেও যদি সে কামড় দিয়ে যায় সেক্ষেত্রে তো আসলে কিছু করার নেই, এটা আমরা ব্যবহার করা যেতে পারি। জি, আর এই বর্ষাকালে আরেকটা জিনিস অনেক বেশি সমস্যা হয়, নানা রকম র্যাশ হয় স্কিনে, তাই না? ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ হয়। আসলে কি কি ধরনের এছাড়া সমস্যা হতে পারে, কোনটা দেখলে এটা বিপজ্জনক, এটা বুঝতে হবে? এখন তো যে র্যাশটা মানে নিয়ে সবার কথা হচ্ছে, দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে বাকি পরিণতটা শুনবো। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করুন। বাচ্চার 1 মাস 20 দিন, এখন কোনো মানে জি বাচ্চার 1 মাস 20 দিন, এখন মানে ওনার শরীরের অবস্থা মানে এখন পরিপূর্ণতা মানে কম, এখন ভিটামিন দর্শক আপনার কথাটা বোঝা যাচ্ছে না, একটু যদি স্পষ্ট করে কথাগুলো বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যালো, 1 মাস বাচ্চা দিচ্ছি, ভিটামিন খাওয়ানো যাবে? 1 মাস 20 দিন বাচ্চার বয়স, আচ্ছা, কোনো ভিটামিন খাওয়াতে চাচ্ছেন কিনা সেটা হয়েছে কিনা? হ্যাঁ, বাচ্চা 9 মাস পূর্ণ করে হয়েছে কিনা? বাচ্চা কি 9 মাস পূর্ণ করে জন্মগ্রহণ করেছে? দর্শক, আমার মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, একটু যদি প্রশ্ন করতে দেন। বাচ্চার বয়স বলেছে 1 মাস 20 দিন, এবং মানে বাচ্চার মানে গ্রোথ ভালো হচ্ছে না, সেই অনুযায়ী সে মানে কোনো ভিটামিন খাওয়াবে কিনা জানতে চাচ্ছে। এখন নির্ভর করছে বাচ্চা, মানে অনেক সময় প্রিমেচিউর ডেলিভারি হয়, সেক্ষেত্রে 9 মাস আগে হলে আমরা কিছু ভিটামিন এমনিতেই 6 মাসের জন্য দিই। এর মধ্যে মাল্টিভিটামিন আছে, ফলিক অ্যাসিড আছে, আয়রনও আছে, জিঙ্কও আছে, হ্যাঁ, ওগুলো দিই, ভিটামিন ডি আছে। আর যদি বাচ্চা 9 মাস পূর্ণ করে টার্ম বাচ্চা হয়, তারপরেও এখন আমরা ভিটামিন ডিটা দিয়ে থাকি, ভিটামিন D3, এটা প্রায় 6 মাসের মতো পাবে, সাথে একটা মাল্টিভিটামিন পেতে পারে, এবং ফলিসন মানে ফলিক অ্যাসিড পেতে পারে, এই 3টা ভিটামিন পাবে। এই 3টা দেওয়া যেতে পারে, এই 3টা দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে র্যাশের ব্যাপারে, স্কিনের যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে।
হ্যাঁ, এখন তো র্যাশ মানে একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ হচ্ছে যে মেজেসের র্যাশটা মানে ওই র্যাশের সাথে পার্থক্য করতে পারবো যে ফিভার আসার 3-4 দিনের মধ্যেই তার র্যাশ হবে এবং র্যাশগুলো মানে কানের পিছন থেকে প্যাটার্নে নিচে নামবে। এছাড়া কিছু দেখা যায় যে ফাঙ্গাল র্যাশও হচ্ছে, ফাঙ্গাল র্যাশগুলোতে ইচিং থাকবে সাথে, আচ্ছা, চুলকানি থাকবে এবং গোল গোল চাকা চাকাও হতে পারে অথবা কালো হতে পারে। আর হচ্ছে আরেকটা ভাইরাল ফিভারের সাথেও কিছু র্যাশ দেখা যায়। আবার ডেঙ্গু র্যাশও দেখা যাচ্ছে, প্ল্যাটিলেট যখন কমে যাচ্ছে তখনও পেটিচি পারপোরা মানে ছোট ছোট লাল গুটি ফুসকুড়ির টাইপের মতো হচ্ছে। হচ্ছে। এখন আসলে র্যাশ দেখা গেলে আমাদের উচিত ডাক্তারের সাথে কথা বলা। জি অবশ্যই, এবং বাসায় অপেক্ষা না করে, তাই না, হ্যাঁ, যে কি ধরনের জিনিসটা হচ্ছে সেটা। র্যাশ যাতে না হয় তার জন্য কি করতে পারে? ফাঙ্গাল র্যাশের ক্ষেত্রে সে মানে কিছু করা যেতে পারে, সেটা হচ্ছে ঘরে যেন পরিপূর্ণ আলো আসে, বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, তারপর বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চা যে খেলনাগুলো দিয়ে খেলছে বা পুতুল দিয়ে খেলছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাচ্চাকে যেন শুকনা কাপড় পরানো হয়, রোদে শুকানো, ভিজা কাপড় যেন বেশিক্ষণ না পরা, এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, আর যেগুলো হচ্ছে মেজেসের র্যাশের ক্ষেত্রে আমরা বলবো ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাচ্চাদের প্রথম দিকের ভ্যাকসিনগুলো নিলেও শেষের দিকে মানে যখন মিজেসের ভ্যাকসিন নেওয়ার টাইম হয় 9 থেকে 15 মাস, ওই টাইমে বাবা মারা মানে ভ্যাকসিন নিতে আগ্রহ হারিয়ে ফেলে, নিতে চায় না। সেক্ষেত্রে মেজেস প্রতিরোধের জন্য ভ্যাকসিনগুলো নেওয়া উচিত। আচ্ছা। বৃষ্টির সময় দেখা যায় বেশি করে যে 5 বছর উপরে বা অনেক শিশুরা ছোটবেলায় দেখা যায় বৃষ্টিতে ভিজতে চায়, যদি ভিজে যায় বা ভেজার পরে আসলে বাবা মায়ের কি করণীয় থাকতে পারে, যে তাদেরকে আসলে কি করবে, নাহলে ঠান্ডা বা কাশি হয়ে গেল? হ্যাঁ, যদি বৃষ্টিতে ভিজে বা খেলাধুলা করে এটা তো স্বাভাবিক। যদি আসে বাসায় আসার সাথে সাথে সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, হাত মুখ ধুয়ে ফেলা বা গোসল করে ফেলা, শুকনা কাপড় পরিধান করা, ভিজা কাপড় চেঞ্জ করে ফেলবে, এই দিকে খেয়াল রাখতে হবে। এগুলোতে অবশ্যই থাকবে। আবার স্কুলে যাওয়ার সময় যদি কোনো কারণে ভিজে যায়, তাহলে যে ভেজা কাপড় চোপড় এবং মোজা এগুলো কি সব কি ওভাবে রাখবে নাকি এগুলো পরিবর্তন করাটা প্রয়োজন? পরিবর্তন করে ফেলা উচিত। যে বর্ষা মৌসুমে আসলে উচিত যে আরেক সেট কাপড় ব্যাগের মধ্যে থাকবে, সেটা যেন যদি একদমই পুরোপুরি ভিজে যায় তখন গিয়ে বদলাই ফেলবে, পরবর্তীতে যাতে ওগুলো পরিবর্তন করতে পারে সেদিকে আসলে খেয়াল রাখতে হবে। কাপড়ের কি কোনো কাপড়ের ব্যবধান আছে যে এই কাপড়গুলো ভালো তার জন্য, বা সিনথেটিক কাপড় ভালো, কোন ধরনের কাপড়গুলো পরলে সুবিধা? আমরা এই ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেই বলি, মানে দেখা যাচ্ছে সিনথেটিক কাপড়গুলোতে ঘাম যেগুলো হচ্ছে এগুলো শুকাতে চায় না, বা এই ক্ষেত্রে আমরা বলি যে সুতি কাপড়গুলো পরতে, মানে সিল্কের কাপড় বা এই কাপড়গুলো যেন না পরে না পড়ে। খাবার দাবারের ব্যাপারে তো সবসময় থাকে, কিন্তু বর্ষার সময় যদি আমরা স্পেসিফিক করে দুই একটা খাবারের কথা বলে রাখি যে এই খাবারগুলো দিলে শিশুরা খুব চনমনেও থাকবে এবং দেখা যাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে কিছুটা সাহায্য করলো। খাবারের ব্যাপারটাতে আসলে মানে হোম রেমেডি যেগুলো বলে, বাসায় যে প্রতিষেধকের ব্যবস্থা, দেখা যায় যে আমরা বলি যে একটু মধু খাওয়াতে, একটু হালকা কুসুম গরম পানিতে, অথবা একটু রং চা যেসব বাচ্চা খেতে পারে, একদম ছোট বাচ্চারা তো পারে না, ওদের ক্ষেত্রে তুলসী পাতার রস, তারপর মধুর রস, এগুলো আমরা অ্যালাউ করি। ভিটামিন সি জাতীয় খাবার কি আমরা দিতে পারি? হ্যাঁ, ভিটামিন সি জাতীয় খাবার তো খাওয়া উচিত। 6 মাসের পর থেকে যখন বাচ্চাকে সব খাবারই ইন্ট্রোডিউস করা হয়, বাচ্চা আসলে সব খাবার তো তখন খেতে চায় না, তখন মানে মা বাবা খেয়াল করতে হবে যেন ভিটামিন সি জাতীয় কিছু ওদের খাবারের মধ্যে যোগ হয়। দেখা যাচ্ছে মানে আমরা, পেয়ারা, লেবুর রস, এগুলোতে আমাদের ভিটামিন সিটা ভালো থাকে। এই সময় তো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম এই মৌসুমে আমাদের শিশুদের যে ধরনের সমস্যা হয় সেগুলো নিয়ে, এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার মাহফুজা আক্তার উর্মি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। এখন আমরা একটা সেগমেন্ট করব সত্য মিথ্যা। আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, যে প্রশ্নগুলো আপনি সত্য এবং মিথ্যা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, বৃষ্টিতে ভিজলেই শিশুর জ্বর হয়? মিথ্যা। ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে? মিথ্যা। ডেঙ্গু শুধু রাতের মশা কামড়ালে হয়? মিথ্যা। জ্বর কমে গেলে ডেঙ্গুর ঝুঁকি শেষ? মিথ্যা।
মুখের স্যালাইন বা ওর স্যালাইন শুধু ডায়রিয়ার জন্যই। মিথ্যা। বর্ষায় সব শিশুকে ভিটামিন খাওয়ানো দরকার। মিথ্যা। শিশুর কাশি থাকলে দুধ খাওয়া বন্ধ করতে হবে। মিথ্যা। বৃষ্টির পানি পরিষ্কার, তাই এতে গোসল করানো নিরাপদ। সত্য। সত্য। ভেজা কাপড় পরে থাকলে কোনো সমস্যা হয় না। মিথ্যা। বর্ষায় আইসক্রিম খেলেই গলা বসে যায়। আম, সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। এটা আসলে মানে বাচ্চাদের উপরে ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ, যে কিছু 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 ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে এটা হয়, তাই না? হ্যাঁ। অনেকে আছে শীতের সময় ঠান্ডা পানি খাচ্ছে বা আইসক্রিম খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাদেরও তাদের কিছু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আবার অনেক গরমের মধ্যে একটু ঠান্ডা পানি বেশি খেয়ে ফেলে আইসক্রিম খেলেও দেখা যাচ্ছে যে সমস্যা। কিন্তু পছন্দের